জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এবার রিমান্ডে চাঞ্চল্যকর সব তথ্য দিয়েছেন হাসিনার সাবেক মন্ত্রী দীপু মনি। এরপর জানিয়ে দেব, নির্বাচন কবে হবে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এরপর জানিয়ে দেব, অবশেষে বাংলাদেশের কুকর্ম নিয়ে মুখ খুললেন নরেন্দ্র মোদী। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, শেখ হাসিনাকে ভারতে ইন্টারপোল গ্রেপ্তার করেছে কিনা জানালেন সজীব ওয়াজেদ জয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দীপু মনির মুখোশ উন্মোচন। তিনি ছিলেন শেখ হাসিনার সরকারের প্রভাবশালী মন্ত্রী। দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও। ডাক্তার দীপু মনির চলনেও পোশাকে ছিল না অভিজাত্যের ছাপ। কথা বলেন গুছিয়ে, মুখে লেগে থাকতো হাসি, কিন্তু এর আড়ালে গড়ে তুলেছিলেন ঘুষ, দুর্নীতি, লুটপাটের সাম্রাজ্য। 2018 সালে দেশের প্রথম নারী শিক্ষা মন্ত্রীর দায়িত্ব পান। চেয়ারে বসেই রীতিমতো শিক্ষা ব্যবস্থা ধ্বংসের খেলায় মেতে ওঠেন। গড়ে তোলেন ঘুষ, দুর্নীতির হাট। অবৈধভাবে বেগে পুড়েছেন কোটি কোটি টাকা। দুর্নীতির জাল বিছিয়েছেন শিক্ষার প্রতিটি স্তরে। দুর্নীতির সাম্রাজ্য চালাতে নিজ এলাকায় ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন তিনি। গ্রেপ্তারের পর 2 দফার রিমান্ডে নেওয়া হয় তাকে। আইনত নোট গাইড বিক্রি বন্ধ ছিল, কিন্তু আইনের ফাঁক গলিয়ে সহযোগী বই হিসেবে প্রচালিত ছিল গাইড বই। নোট গাইডের বিপক্ষে ব্যাপক কথা বলেও তিনি নিজেই বক্কা নিতেন এইসব সংগঠন থেকে। এ সংগঠনের এক নেতা বলেন, আমাদের বাৎসরিক শক্তি ছিল 100 কোটি টাকা, বছরে 4 বার 25 কোটি করে দিতে হতো। এছাড়াও বিভিন্ন উপলক্ষে দিনেও পাঠাতে হতো টাকা তিনি শুধু যে গাইড বই প্রকাশনী থেকে নিতেন তা নয়, ঘুষ নিতেন কোচিং সেন্টারগুলো থেকেও। এ প্রতিষ্ঠানগুলো আইনত অবৈধ নয়, কিন্তু শ্যাডো এডুকেশন এর আওতায় চলতে এসব প্রতিষ্ঠান। এসব থেকে চাঁদার পরিমাণ নির্দিষ্ট না থাকলেও কয়েক বছরে কয়েক কোটি টাকা নিতেন। ফার্মগেটের একটি কোচিং সেন্টারের মালিক বলেন, আমাদের ব্যবসাটা একটু অন্যরকম, আমরা বৈধ আবার বৈধ না। এজন্য সংগঠনের মাধ্যমে একটি চাঁদা তোলা হতো। সময় ভেদে নিরুপায় করে এই টাকা উত্তোলন করা হতো। ভার্সিটি ভর্তি কোচিং এর সময় দিতে হতো প্রায় কোটি টাকা, অন্য সময় দিতে হতো অর্ধ কোটি টাকা। এসব টাকা একত্রে করে দেওয়া হতো শিক্ষামন্ত্রী দীপু মনিকে। তবে তিনি টাকা নিজে গ্রহণ করতেন না, এগুলো নিয়ন্ত্রণ করত দীপু মনির ঘনিষ্ঠ লোকেরা। হাজারো মানুষের আত্মনাদ এর নাম আয়নাঘর। শেখ হাসিনা চলে যাওয়ার পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে। সেখান থেকে ইতিপূর্বে 3 জন বন্দী মুক্তি পেয়েছেন। তবে ডিবি পুলিশের রিমান্ডে আয়নাঘর নিয়ে চাঞ্চল্যকর নানান তথ্য দিয়েছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এমটিএনসির মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউর আহসান। ডিবির প্রশ্ন ছিল, 2013 সালে আপনি র্যাবের ইন্টেলিজেন্স শাখার প্রধান ছিলেন, তখন শাপলা চত্বরে এতগুলো মানুষ মারার প্রয়োজন কী ছিল? জবাবে তিনি বলেন, তৎকালীন আইজি, ডিজি এবং পুলিশ কমিশনার আমাকে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন। আমি চেষ্টা করেছি যে কোনো মূল্যে শাপলা চত্বর ফাঁকা করার। আমরা ফাঁকা গুলি করেছি, তবে সেখানে কোনো লোক মারা যায়নি। যদি লোক না মারা যায় তাহলে নারায়ণগঞ্জে লাশ পাওয়া গেল কেন? ডিবির এমন প্রশ্নের জবাবে জিয়া বলেন, সেগুলো নারায়ণগঞ্জে মারা গেছে। নারায়ণগঞ্জে 7 খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, ওই ঘটনায় সাবেক মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়ের মেয়ের জামাই ইমদাদ জড়িত। সেবেব মার্ডারের পর সেখানে আরও 2টি খুন হয়েছে। ওই 2টি খুন আপনি নিজে করেছেন? এমন প্রশ্নের জবাবে জিয়া বলেন, কি বলেন? আমি এসবের কিছুই জানি না। প্রধানমন্ত্রীকে আমি বিভিন্ন সময় নানান বিষয়ে সতর্ক করেছি। তাকে প্রশ্ন করা হয়, বিএনপি নেতা ইলিয়াস আলীকে কেন গুম করেছেন?
ফার্মগেট থেকে জাতীয় পার্টির এক নেতাকে তুলে এনে কেন হত্যা করেছেন? ইলিয়াস আলীর বিষয়ে জিয়ার কাছে সুনির্দিষ্টভাবে প্রশ্ন ছিল। ইলিয়াস আলীর স্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পর তিনি আপনাকে ফোনে বলেছিল ইলিয়াস আলীকে ছেড়ে দাও, তখন আপনি ওই সময় বলেন ইলিয়াস আলীকে কিছুক্ষণ আগেই শেষ করে দেওয়া হয়েছে। এ সময় জিয়া কোনো মন্তব্য করেননি। দিল্লি তাবিদার কর্তৃত্ববাদী হাসিনা দুঃশাসন থেকে মুক্তি পেতে ছাত্র জনতার গণ অভ্যুত্থান অথবা বিপ্লব ঘটিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত এবং গণহত্যা করেই শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে। গুলিতে শহীদ হয়েছেন হাজারো ছাত্র জনতা। এর আগেই 15 বছর দেশের শাসন কাঠামো ভয়ঙ্কর অবস্থা করে ফেলেছেন। বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, অর্থনীতি সহ সব সেক্টর ধ্বংসপ্রাপ্ত। গণ অভ্যুত্থানের প্রধান লক্ষ্য ছিল দীর্ঘদিন ধরে চলে আসা দুঃশাসন, নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি, লুটপাট, অনিয়ম, গুম খুন বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকার ফিরিয়ে দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা। পাশাপাশি ভারতের নাচের পুতুল স্বৈরাচার হাসিনার সহযোগী অংশীদার, সুবিধাভোগী, দোসর তথা আলিগার্ডদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা। কিন্তু নোবেল বিজয়ী প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইউনূস এর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা সেই পথে হাঁটতে চাইলেও তার সরকারের উপদেষ্টার কেউ কেউ ভিন্ন পথে হাঁটতে শুরু করেছেন। আন্তর্জাতিক মহলে পাহাড় সমান ব্যক্তিত্বের অধিকারী ডাক্তার ইউনূসের ইমেজ কাজে না লাগিয়ে প্রশাসনে চলছে পালাতক হাসিনাও ভারতকে খুশি করার মহোৎসব। কোনো উপদেষ্টা যেন দিল্লির এশিয়ায় এজেন্টরা তাবেদারকে পুনর্বাসন এর খেলায় মেতে উঠেছে। ফলে ডাক্তার ইউনূসের সরকারকে অযোগ্য প্রমাণে ভারত ও